খালি কয় চৈতন্য রায়, চৈতন্য রায়। কেরে উই জন্মিছে 14 মাসত। হ্যাঁ, ওর নাম হলে চৈতন, তাকে রায় করে কোয়া নাকবি, কিসের চৈতন্য রায়? হ্যাঁ, আর দেশত মূর্তি নাই, একেবারে মানে পলাশবাড়ি মূর্তি বানাবি, আর সমুদ্র ওর থেকে খালি হরে কৃষ্ণ করবি, তাই না? তাহলে ভগবান শুনবি। হ্যাঁ, শালা শয়তানির জায়গা নাই। ওই রামচন্দ্র মূর্তিতে স্থাপন করেছে, এত বড় মূর্তি পূজা করার জন্য লাগে না। আল্লাহ তাআলা সূরা মায়েদার এই 90 নম্বর আয়াতে এই মূর্তিকে শয়তানের নাপাক বস্তু বলেছেন। तो जाना ना हमें बचाओ है, हमें ठचाओ है, तुम এদিকে आओ है, হিন্দিও তো জানা না। ওপেনলি সে ইন্ডিয়ান আর্মিকে ডাকে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ করবে বলে বক্তব্য দিয়েছে। আর এই বক্তব্যের জেরেই সারা দেশে সমালোচনার ঝড় উঠেছে। দর্শক, চৈতালি চক্রবর্তীর ভয়ঙ্কর ষড়যন্ত্র নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। গাইবান্ধা পলাশবাড়ি খালি কয় চৈতন্য রায়, চৈতন্য রায়। কেরে উই জন্মিছে 14 মাসত। হ্যাঁ, ওর নাম হলে চৈতন, তাকে রায় করে কোয়া নাকবি, কিসের চৈতন্য রায়? হ্যাঁ, আর দেশত মূর্তি নাই, একেবারে মানে পলাশবাড়ি মূর্তি বানাবি, আর সমুদ্র ওর থেকে খালি হরে কৃষ্ণ করবি, তাই না? তাহলে ভগবান শুনবি। হ্যাঁ, শালা শয়তানির জায়গা নাই। ভারতে আর জায়গা নাই। ভারতে বহু জমি থিয়েছি হে তল্লি করি, দরকার পরে ওঠি যাই একটা ভোতারে ঘরে বানাস তোর বাপের দেশত। বাংলাদেশত মূর্তি বানিয়ে ভারত থেকে ভক্তি করবো, সেটাই ভালো লাগে। হ্যাঁ, 3 বাটি গরু গোস্ত খাস আর হরে কৃষ্ণ গাস। তুই তো সেই হিন্দু, তোর হিন্দু দেখে আমার ঘৃণা লাগে। সনাতনী হিন্দুরা বাংলাদেশের বিপক্ষে গিয়ে ভারতের পক্ষপাতিতা করতেছে, ভারতের দালালি করতেছে। মূলত তাদের এক পা বাংলাদেশি, এক পা ভারতে। এখানে সমস্যা হচ্ছে, তারা তো কথা বলতেছে তাদেরকে সেভ করার জন্য পিছনে বড় মাথা আছে, কিন্তু যারা সাধারণ হিন্দু তারা তো ক্ষতিগ্রস্ত হবে। এটা তো আমাদের হিন্দু ভাইরা বুঝতেছে না যে যারা উগ্রবাদী কথাবার্তা বলতেছে এবং উগ্রবাদী আচরণ করতেছে, দেশ হিন্দুত্ববাদী দেশ করবে, বাংলাদেশে মানুষকে, মুসলমানদেরকে বিভিন্ন ধরনের কথা বলতেছে, জঙ্গলি বলতেছে, এগুলা মূলত ভারত দিয়ে বা বাংলাদেশি কিছু দালাল দিয়ে টাকার মাধ্যমে করানো হচ্ছে। আর এটার ভুক্তভোগী হবে যারা নিরীহ হিন্দু, তারা। কারণ যারা বলতেছে তাদেরকে সাপোর্ট দিবে, তাদেরকে প্রয়োজনে ভারতে নিয়ে যাবে, কিন্তু যারা সাধারণ হিন্দু ভাই বোনেরা আছেন তারা তো বিপদে পড়ে যাবে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে, ইউটিউব থেকে, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনার বর্তমান অবস্থান, বাংলাদেশের প্রতি অবস্থানটা আপনি তুলে ধরবেন। এক হিন্দু ভাই আমার খুব ভালো লাগছে, উনি বলতেছে যারা ভারতের দালালি করতেছেন তারা তো বেঁচে যাবেন, তো আমরা যারা সাধারণ হিন্দু আছি আমাদের কি হবে? তো যারা এগুলা করতেছেন ভারতের টাকা খেয়ে, তাগুলা বন্ধ করেন। আমরা এখানে এত বছর একসাথে রয়েছি, মুসলমান হিন্দু একসাথে ভাই ভাইয়ের মতো। তো ওনার কথাটা আমার খুব ভালো লাগছে, উনি সনাতন ধর্মের একজন মানুষ, মুরব্বী। তো সবাই যদি এই মন মানসিকতা নিয়ে চলেন, আগামী বাংলাদেশ খুব সুন্দর হবে। বিশ্বাস করেন, বাংলাদেশে কোনো ধর্ম বিরোধিতা না থাকুক, পরস্পরের ধর্ম পরস্পর পালন করুক, আমরা সহযোগিতা করি, একজনের ধর্ম পালন করতে আরেকজন সহযোগিতা করবে, এটাই স্বাভাবিক, এটাই মানুষ। আজকে বললে কাউকে দিদি। আসসালামু আলাইকুম। এই নর্তকীতে কোনো কিছু বলার নাই আমার, কিন্তু আমার অবাক লাগছে পিছনে বলে সে খারাপ কি বলছে। সে খারাপ বলে নাই, সে ওপেনলি ভিডিওর মধ্যে হিন্দি তো জানে না, হামে বাঁচাও হে, হামে ঠাচাও হে, তুমি এদিকে আও হে, হিন্দিও তো জানে না। ওপেনলি সে ইন্ডিয়ান আর্মিকে ডাকতেছে, বুঝছেন? বাংলাদেশের বিরুদ্ধে ইন্ডিয়ান আর্মিকে ডাকতেছে। আর কিছু বাঙালি মুসলিম বলে, সে বলে কিছু বলে নাই। তারপর বলতেছে সে বাংলাদেশের মধ্যে আরেকটা হিন্দু প্রদেশ করবে।
হ্যাঁ, হিন্দু প্রদেশ করবে, সেটাও নাকি কোনো দোষের না। তারপর আমরা মুসলিম, আমাদের মধ্যে মূর্তি টোটালি হারাম। আমরা নিজেরা কোনো মুসলমানের মূর্তি পর্যন্ত করতে দিতেছি না। কোনো মুসলমানের মূর্তি আমরা বলছি যে কোনো মুসলমানের মূর্তিও হবে না, সেখানে হিন্দুদের এত বড় মূর্তি কেমন হবে? অবশ্যই স্বাধীনভাবে বাঁচেন, ঠিক আছে? লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, আপনার দিন আপনি পালন করেন, আমার দিন আমি পালন করবো। আপনার ধর্ম আপনি পালন করেন, আমার ধর্ম আমি পালন। আপনি মন্দির করেন, আপনার জায়গার কিনা জায়গার মতো আপনি মন্দির করেন, মন্দিরের মধ্যে আপনি 1000টা পুরো মন্দির আপনি মূর্তি বড়াই দেন, কিন্তু আপনি এত বড় বিশাল মূর্তি তো আমি আপনাকে করতে দিব না, ঠিক আছে? যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম, এটা ইন্টারন্যাশনাল ল আছে, যে দেশে যে ধর্মের মানুষ বেশি, ওই দেশের ওই ধর্মের মানুষের মতো হয়ে আপনাকে চলতে হবে। যেমন নাকি ইন্ডিয়ার মধ্যে আপনার হিন্দু বেশি, যার কারণে মুসলিমরা হিন্দুদের যত আইন কানুন আছে এগুলা মেনেই চলতেছে। গরুর মাংস আমাদের জন্য হালাল, হাজার হাজার মুসলমান ওখানে গরুর মাংস পর্যন্ত খাইতে পারতেছে না। কেন? কারণ সংখ্যাগরিষ্ঠ হিন্দু, সেজন্য তাদের সম্মানের দৃষ্টিতে। যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম, আমাদের সম্মানের দৃষ্টিতে আমাদের আইন কানুন ফলো করে আমাদের চলতে হবে। আমরা আপনাকে বলতেছি না আপনি মসজিদে আসেন, আপনি আল্লাহু আকবার বলেন, নারে তাকবীর এগুলো বলেন, আমি আপনাদেরকে বলি নাই। কিন্তু বাংলাদেশের জমিনে যতদিন বাঙালি, আমরা আমাদের মতো মুসলমান বাঁচিয়েছে, আমরা বাঙালি, ঠিক আছে? কেউ বলে পাকিস্তানের ডাক, কেউ বলে ইন্ডিয়ানের ডাক, শালা বাঙালিটা কই আমি বুঝলাম না। তাহলে বাঙালিটা কই? হ্যাঁ, কেউ পাকিস্তানের দালালি করে, কেউ ইন্ডিয়ানের দালালি করে, মাঝখানে আমি বাঙালি আর খুঁজে পাই না। ভাই, নিজের দেশকে ভালোবাসেন, ঠিক আছে? আমাদের পাকিস্তানি আপন না, আমাদের ইন্ডিয়ান আপন না, এটা মাথার মধ্যে গিলুর মধ্যে ঢুকাই নেন, এটা ঢুকাই নেন। কালকে বাঙালির ইন্টারন্যাশনাল ল বুঝেন, আন্তর্জাতিক ভাবে কোনো দেশের মানুষ কোনো দেশের পক্ষ হয়ে যুদ্ধ করতে যায় না আজ পর্যন্ত, ঠিক আছে? একমাত্র আমেরিকা ইসরায়েলের পক্ষ হয়ে যুদ্ধ করছে, আর কেউ যাবেও না কোনোদিন। আমাদের বাঁচাতে হবে, তো বাংলাদেশকে ভালোবাসেন ভাই, নিজের দেশকে ভালোবাসেন, নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ভালোবাসেন। আমার টোটালি না পছন্দ এই দালাল গুলা। কেউ পাকিস্তানি দালাল করবে, কেউ ইন্ডিয়ানের দালালি করবে, মাঝখানে বাংলাদেশের ক্ষতি পাকিস্তানেরও করার দরকার নাই, ইন্ডিয়ানেরও করার দরকার নাই। বাঙালি বাংলাদেশের ক্ষতি করে ফেলতেছে, মানে বাঙালিকে ক্ষতি করে ফেলতেছে। দেশপ্রেম একটার মধ্যে দেখতেছি না আমি। একজনে বলে না আমি বাংলাদেশি, কেউ পাকিস্তানি দালালি করে, কেউ ইন্ডিয়ানের দালালি করে। কিরে ভাই, কিলে দালালি করতে হবে আমার? চৈতালি চক্রবর্তী, এই মহিলাকে আপনারা নামে না চিনলেও চেহারাতে অবশ্যই চেনেন। তিনি একজন অ্যাডভোকেট। 5ই অগস্ট পরবর্তী সময়ে তাকে দেখা গিয়েছিল রাজপথে এবং সে নানা ধরনের বিতর্কিত মন্তব্য করে ভাইরাল হয়েছিল। ঠিক এই মহিলাই আবার গতকালকে বাংলাদেশ ভেঙে হিন্দুদের জন্য নতুন একটি প্রদেশ করার কথা বলেছে এবং বাংলাদেশের মুসলমানদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আচ্ছা, বিস্তারিত ব্যাপারটা হচ্ছে, পলাশবাড়িতে যেই রাম মূর্তি নির্মাণ হচ্ছিল এবং একটি মন্দির কমপ্লেক্স অলরেডি হয়েছে, সে ব্যাপার নিয়ে। তো সেখানে মন্দির নির্মাণ নিয়ে কিন্তু কোনো মানুষ দ্বিমত করেনি বা সেটা বিরোধিতা করেনি। বিরোধিতা করেছে বিশাল আকারে রাম মূর্তি নির্মাণ নিয়ে। এবার সেটার জন্যই তারা নানাভাবে প্রতিবাদ করছে। ভালো কথা, করবে প্রতিবাদ, কিন্তু সে সেই প্রতিবাদে কি বলেছে আপনাদেরকে আমি একটু পরেই ভিডিওটা দেখাবো, আপনারা বুঝতে পারবেন তারা বাংলাদেশকে কতটা ভালোবাসে। তিনি সেই ভিডিওতে বলছেন যে তারা আলাদা একটা প্রদেশ করবেন হিন্দুদের জন্য, দরকার হলে বাহিরের মানবাধিকার সংস্থাগুলোকেও তিনি বাংলাদেশে ডেকে আনবেন হিন্দুদের যে সুরক্ষা এগুলো নিশ্চিত করার জন্য। কেন? বাংলাদেশে কি গণহত্যা চলছে? বাংলাদেশে কি হিন্দুদের ওপর কোনো জেনোসাইড চলছে নাকি যে আপনি বাহিরে মানবাধিকার সংস্থাগুলোকে ডেকে আনবেন? আর নতুন একটা প্রদেশ করার কথা কোত্থেকে আসছে, কেন আসছে? বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সবাই থাকবে, এখানে কিন্তু আলাদা কিছু নয়, প্রত্যেকেই বাংলাদেশি, প্রত্যেকেই বাংলাদেশে থাকবে। তা আপনি আলাদা প্রদেশ করার কথা কেন বললেন? এর জবাব অবশ্যই চৈতালি চক্রবর্তীকে দিতে হবে। তো এটা কিন্তু স্পষ্টতই দেশদ্রোহিতা। একটি স্বাধীন সার্বভৌম দেশকে ভেঙে আরেকটা নতুন প্রদেশ করা এবং বাহিরের কোনো শক্তিকে বাংলাদেশ আহ্বান জানানো, এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? দ্যাট মিনস উনি চান না বাংলাদেশ অখণ্ড থাকুক। আসলে মূল ব্যাপারটা কি? এই চৈতালিরা কি চায়? চৈতালিরা স্পষ্ট করে কেন বলছে না? তারা চায় বাংলাদেশের ওই যে রংপুর বিভাগ, যেটাকে তারা বলে আসছে যে তারা আলাদা করে তাদের চিকেন স্ন্যাক বড় করতে চায়, ব্যাপারটা সেটাই। এই চৈতালি চক্রবর্তীর মতন ভারতীয় চিহ্নিত এজেন্টরা বাংলাদেশে ভারতীয় এজেন্ডাই বাস্তবায়ন করার প্রয়াস নিয়ে মাঠে নেমেছে এবং তারা এটাই চায় যে ওই যে আলাদা প্রদেশের কথা বললো এটা ভারতের সাথে যুক্ত হোক, এটাই তাদের মনের ইচ্ছা।
তো আপনারা সরাসরি বলেই ফেলুন না আপনাদের যে প্রিয় দল বিজেপি, তাদের যারা লোকজন তারা তো এমনি বলেইছেন যে তারা চিকেন স্নেক বড় করবে, রংপুর বিভাগকে দখল করবে। আপনারা তো সেটাই চান, আপনাদের কথাও সেটা স্পষ্ট, সেটা স্পষ্ট করে বলুন। আর যদি আপনি সেটা স্পষ্ট করে না বলেন তাহলে দেশের মানুষের সামনে আপনি অবশ্যই ক্ষমা চাইবেন এবং আপনার কথার ব্যাখ্যা আপনি দেবেন। বাংলাদেশের অখণ্ডতা এবং সার্বভৌম থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আপনি আইনত অপরাধ করেছেন, আপনি দেশদ্রোহিতা করেছেন চৈতালি চক্রবর্তী। আর এই জন্য অবশ্যই চৈতালি চক্রবর্তীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হওয়া উচিত এবং তার থেকে জবাবদিহিতা নেওয়া এখন বাঞ্ছনীয়। দেখতেছি সনাতন ধর্মের লোকেরা রাম মুক্তি নিয়ে আন্দোলন করছেন, যে রামের অবমাননা হচ্ছে। আজকে এই যে ইস্যুটা তৈরি হয়েছে, এটা কাদের কারণে হয়েছে জানেন? এই ইস্যুটা আমাদের বাংলাদেশের কিছু মুসলমানদের কারণে হয়েছে। কারণ হিন্দুরা যখন বিপদগ্রস্ত হয়, তাদের মন্দির ভাঙা শুরু হয়, তখনই কিন্তু এই কিছু মুসলিম আছে, এগুলো পাহারা দেয়, এদেরকে পাহারা দেয়, এদের মন্দির পাহারা দেয়, মন্দিরের সামনে বসে থাকে, রাত দিন পাহারা দিয়ে খুব যত্ন করে হেফাজত করে রাখে। এই হেফাজত করার উদ্দেশ্যই হলো একটা সময় বাংলাদেশ হিন্দু মুসলিমের সাথে ভারত দাঙ্গা লাগাবে। আর যারা এই মুক্তি পাহারা দিয়েছে, মন্দির পাহারা দিয়েছে, এরা হলো ভারতের ঘনিষ্ঠ কিছু দালাল। তারা চাচ্ছে যে হিন্দু ধর্মের লোকেরা যখন উস্কানি দেবে, ভারত আরো উস্কানি দেবে। এই ফাঁকে মুসলিম যারা আছেন, মুসলিম নামদারি যারা আছেন, এই মানুষগুলো একটা সময় ভারতের হয়ে কাজ করবে। কিন্তু যারা এই হিন্দুত্ববাদ বিশ্বাস করে না, যারা আল্লাহকে ছাড়া কাউকে বিশ্বাস করে না, এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে এই তাদের দ্বারা। কারণ এই ভারতের যে অর্থায়নে যে রাম মন্দির, রাম মুক্তি হচ্ছে, এটা পুরোপুরি ভারতের কূটচাল। ভারত বাংলাদেশকে বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় বাংলাদেশকে কিন্তু উস্কানি দিবে। বাংলাদেশের মানুষ যদি, বাংলাদেশের মুসলিম যারা আছে, এরা যদি বুঝতে না পারে, একেবারেই এই উস্কানির কারণে, এই উস্কানির ফলে বাংলাদেশের মুসলিমরা ক্ষতিগ্রস্ত হবে। ভারতে যেই অবস্থানে যে মুসলিম যারা আছে, একমাত্র তারাও ক্ষতিগ্রস্ত হবে। এজন্য আমি মনে করি আজকে যারা হিন্দু ভাই যারা আজকে আন্দোলন করতেছেন রামের মুক্তি নিয়ে, অবমাননার মুক্তি নিয়ে, এটা আসলে তাদের বৈধ অধিকার। কিন্তু এই অধিকারটা তাদেরকে দিয়েছে কে? এই যে তারা তো একদিন এই মুক্তিটা তৈরি করে নাই, তারা ধীরে ধীরে করেছে। এটা যে করেছে, যারা এটা করার সুযোগ দিয়েছে, এই অপরাধটা তারা করেছে। কিন্তু এখন যেহেতু মুক্তিটা তৈরি করে ফেলেছে, প্রায় কাজ শেষের পথে, এখন এটাকে ভাঙতে হবে। এখন এটাকে ভাঙতে গেলেই কিন্তু মুসলিম হিন্দুর মধ্যে দাঙ্গা লাগবে। তাহলে ভারত যে চাল চেলেছে, এটা কিন্তু 100% তারা সফল হয়েছে। আর আমরা যারা মুসলমান বলে মুসলিমদের শক্তি অনেক বেশি, চিল্লাচিল্লি করি, তারাই এই সময় ক্ষতিগ্রস্ত হবে। এই সময় তারাই ক্ষতিগ্রস্ত। আজকে দেখেন বাংলাদেশ বর্ডারের অবস্থা দেখেন, বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভারত বারবার উস্কানি দিচ্ছে। ভারতের বিএসএফ কোনো আইন নীতি নিয়ম কিছুই মানতে রাজি না, তারা প্রতিদিন পুশিং এর চেষ্টা চালাচ্ছে। এগুলো কাদের জন্য হচ্ছে? এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের কিছু মানুষ ভারতকে ভালোবাসে, ভারতের পক্ষে কথা বলে, তাদের জন্য আজকে ভারত সুযোগ পেয়ে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় উস্কানিগুলো দিচ্ছে। একমাত্র দায় হচ্ছে আমাদের বাংলাদেশিদের। দর্শক, এখন ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করতেছে রংপুরে জমি কেনার হিড়িক পড়েছে। আপনারা তো জানেন, কিছুদিন আগে কিন্তু কইছে এই ভারত যে জমি কিনে দাও, পুরা রংপুর বিভাগটা কিনে নাও, আর যদি কিনে না বিক্রি করে, কিনতে না পারো, তাহলে দখল করে না। আপনারা কি মনে করতেছেন এটা কথার কথা? ভাই, এগুলো কথার কথা হয় না দাদা, এগুলো রিয়েল কথা। এখন জমি কেনার হিড়িক পড়ছে। সুতরাং যারা হিন্দু আছে, ইসকন আছে এবং বাংলাদেশে কিছু দালাল আছে, ভারতীয় দালাল, এদের কাছে কখনোই কেউ জমি বিক্রি করবেন না। আপনারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন। ইতিহাসে কি আছে দেখেন, ফিলিস্তিনের জায়গা কিনছে কারা? ইসরায়েল কিনছে। কিনা কিন্তু দেখেন কি অবস্থা, পুরো জায়গাটা মনে করে আস্তে আস্তে ডাবল দামে, 3 ডাবল দামে, 10 ডাবল দামে কিনছে। কিনা ওই একটা দেশ বানাইছে। ভাই দেখেন, চিন্তা করেন, রংপুরে এমন পরিমাণ জায়গা এখন কেনা হিড়িক পড়ছে, যে কারণে
রংপুর বিভাগটা ওরাদের নিবে ভাই, এতে কোনো সন্দেহ নাই। এইভাবে ওদের চিন্তা ভাবনা, আল্লাহ মালুম। তবে এখন আমাদের যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে যে রংপুর বিভাগে যারা জমি কিনতেছে এদের কাছে জমি বিক্রি করা যাবে না, সাধারণ মানুষের কাছে জমি বিক্রি করবেন, যারা বিক্রি করবে না ইসকনের কাছে বা হিন্দুদের কাছে। সুতরাং এই বিষয়টা অবশ্যই আমাদের প্রত্যেকের নলেজে থাকতে হবে। যদি এগুলো নলেজে না থাকা যায় তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ হুমকির মধ্যে। দেখেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম বাংলাদেশে আসছে, আইসা কি করছে? আইসা প্রথম চা খাওয়া হয়েছে ফ্রিতে চা খাওয়া হয়েছে, পাবলিকে দোকানে দোকানে ফ্রিতে চা খাওয়া হয়েছে। পরবর্তীতে দেখা যাচ্ছে কি জানেন, যে এই অভ্যাসটা যখন বাঙালি তৈরি করে নিছে তখন কিন্তু আর মাগনা খাওয়ায় না, বলে যে চা কিনে খাওয়াইতে হবে। এটা জানেন, ইতিহাস জানেন। তারপর দেখবেন যে কি অবস্থা, খিচ্চা মনে করেন যে চায়ের দাম বাড়ায়া বিক্রি করতেছে। এরপরে তো পুরো দেশটাই দখল করে নিয়েছে, জানেন না? ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিরাজউদ্দৌলার কথা, 1757 সালের কথা। সুতরাং এবারে ফিলিস্তিনের কথা, ফিলিস্তিনের জায়গায় ইসরায়েলটা কিভাবে মনে করেন দখল করে নিছে। সুতরাং অতীত ইতিহাস থেকে যখন দর্শক আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা কেউ ইসকনের কাছে, হিন্দুদের কাছে জমি বিক্রি করবেন না। এখন কিন্তু জমি কেনার হিরিক পড়ে গেছে। সুতরাং আপনারা আমার এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন। আপনার কাছে অনুরোধ রইল, দয়া করে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নিরন্তর ভালোবাসা রইল আমার পক্ষ থেকে। মাঠে নামছে এবার হিন্দু লীগ এবং টার্গেট এবার পলাশবাড়ি, রংপুরের পলাশবাড়ি। প্রশ্ন হচ্ছে 22 কোটি টাকা দিয়ে 81 ফুট উচ্চতায় যে একটা শিব মন্দির করতেছে ভারতের হাই কমিশনার উপস্থিত থাকা অবস্থায়, এরপরে টান উত্তেজনা, আন্দোলন, পাল্টাপাল্টি অভিযোগ। আসলে এর নেপথ্যে কারণটা কি শুনলে অবাক হয়ে যাবেন। আসলে কি হচ্ছে পলাশবাড়ির এই রংপুরে। এরপরে দেখেন এডভোকেট, একটা মহিলা এডভোকেট অলরেডি সে স্ট্যাটাস দিতেছে, এটা ভাইরাল হয়েছে, যে আমার মন্দির আমি কোথায় বানাবো, কোথায় আমার দেবতাকে রাখবো, এটা আমি আপনাদের কাছে পরিচয় দিব কেন, আপনাদের কাছে বলবো কে, আপনি কে, আপনি কোথাকার হরিদাস পাল যে আপনাকে এই কৈফিয়তটা দিতে হবে। এই মহিলা নাকি এডভোকেট হয়েছে। একটা এডভোকেটের মুখে এই কথা সাজে বলেন? আসলে এডভোকেটে আমি বলতে চাই, দেখেন আপনি যাহা খুশি তাহাই করতে পারবেন না যে কোনো দেশে, শুধু বাংলাদেশে নয়। কারণ উচ্চতা 50 ফুটের বেশি হইলে জেলা বা বিভাগীয় পর্যায়ের বিশেষজ্ঞ কমিটির ছাড়পত্র পাইতে হবে ম্যাডাম, বুঝতে পারতেছেন? আপনারা এডভোকেট হিন্দুদের দেখলাম তো খুব চাটাং করে কইতাছেন। এরপর দেখেন বুয়েট থেকে স্ট্রাকচারাল ডিজাইনের সার্টিফিকেট লাগবে, বুঝতে পারতেছেন আমরা? এরপরে আরো লাগবে পরিবেশগত সার্টিফিকেট। এরপরে কোনো ক্ষেত্রে সিভিল এভিয়েশনের এনওসি পর্যন্ত লাগে, জানেন দাদা, সরি দিদি, বৌদি, বিয়ে হয়ে গেছে তো সিঁদুর দেখলাম, বৌদি, বুঝতে পারতেছেন? আর এই আইন শুধুমাত্র মন্দিরের জন্য নয় রে বৌদি, এটা হচ্ছে মন্দির, গির্জা, মোবাইল টাওয়ার, পানির ট্যাঙ্ক, মসজিদ সবকিছুর জন্য এই আইন প্রযোজ্য, বুঝতে পারতেছেন? তো এই অনুমতি ছাড়া আপনারা কিভাবে করেন? প্রশ্ন এখানেই শেষ নয়, এই অনুমতি কি নিয়ে হয়েছিল? এরপরে এই অর্থায়নটা কে দিয়েছিল? এই শিব মন্দিরের জন্য অর্থায়ন কি দিয়েছিল? যখন গোয়েন্দা তথ্য দরবে দাদি না, এটা হচ্ছে কি দিদি না বৌদি, তখন বুঝতে পারবেন যে আসলে কত ধানে কত চাল গোয়েন্দা বিভাগ ধরলে। 81 ফুট মূর্তির প্রকল্পের উদ্যোক্তাকে হরিদাস চন্দ্র তরুণী, তার এমন নামাটা বলতেছি শুনেন। 2022 সালে 7 নভেম্বর গোয়েন্দা সংস্থার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। আবারও সে প্রধানমন্ত্রীর নাম ভাঙায় অনেক কিছু করছে। যাই হোক, তাকে গ্রেপ্তার করা হয়েছে, পরবর্তীতে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সে একবার নিজেকে মুসলিম দাবি করে আর একবার হিন্দু দাবি করে। আর এই হারামির গুলা এরকম করে দেশটাকে অস্থিরতা করে তোলে। তো যখন আপনাদেরকে পাইলিং গভর্নমেন্টের মাধ্যমে, বুঝতে পারতেছেন, প্রথম ছাড় দেয় গভর্নমেন্ট, ছোটখাটো বিষয়ে এত নাক গলায় না, কিন্তু যে বেশি বাইরে গেলে যখন ধরবো তখন বুঝতে পারবেন আসল নারী নক্ষত্র নিয়ে টান দিবে। সুতরাং আর বাড়াবাড়ি করিয়েন না, আপনারা কেমন শান্ত থাকেন, সবাইকে শান্তিতে থাকতে দেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি সর্বোচ্চ ভাবে শেয়ার করবেন। আপনার প্রতি আমার বিনীত অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। বাংলাদেশের হিন্দুরা, বাংলাদেশের সংখ্যালঘুরা মায়ের কোলে যেমন শিশু থাকে তেমনি ভাবে আছে তারা। ধর্ম বর্ণ নির্বিশেষে এই মাতৃভূমিকে ভালোবাসতে হবে। এই মাতৃভূমির 1 ইঞ্চি কাউকে দখল করতে দেওয়া যাবে না। মাতৃভূমির জন্য আমরা সবাই দলমত নির্বিশেষে জীবন উৎসর্গ করে দিব ইনশাআল্লাহ। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।